জয় বাংলা, নুরু ভাইয়ের সালাম নিন। এসেছে এসেছে আবার শুভ দিন, ডেকেছে নুরু ভাই কইরে আলাউদ্দিন। বিপিনুর, হঠাৎ করে কেন আওয়ামী লীগের প্রতি এত ভালোবাসা? 18 জানুয়ারি বাংলাদেশে কি হবে? ভোটের আগে কেন ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস? আওয়ামী লীগ নিয়ে ডক্টর ইউনূস সরকার এত পরিমাণ বিপাকে আছে, এত পরিমাণ চাপ নিচ্ছে, কল্পনা করতে পারবেন না। পরিস্থিতি খুবই ভয়াবহ। বিশ্বের বাগা বাগা সকল মানবাধিকার সংস্থা, বিশ্বের সকল বাগা বাগা দেশ এই আওয়ামী লীগের বিষয় নিয়ে অনেক আগে থেকেই সরব হয়ে আছে। ডক্টর ইউনূস সরকারকে অনেক বেশি চাপ দিচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে মিটিং বা বৈঠকের ছড়াছড়ি। এর কোনোটি হচ্ছে প্রকাশ্যে, কোনোটি চলছে গোপনে, কোনোটি দেশীয় শক্তির সাথে, কোনোটি বিদেশি পরাশক্তির সাথে। তবে খবর হলো, দুই নৌকায় পা রাখতে গিয়ে অন্তর্বর্তী সরকার করেছে বিপাকে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা যোগাযোগ শুরু করেছে তিনটি প্রধান দলের সাথে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক হয়েছে গোপনে, আর বিএনপি ও জামাত ইসলামীর সাথে বৈঠকের কথা উঠে এসেছে গণমাধ্যমে। ব্যস্ততম সময় পার করছেন শেখ হাসিনা, কবে দেশে ফিরবেন আবারও নতুন করে কি জানালেন? আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত হতে এখন ঠিক এই মুহূর্তে যে বা যারা এই ভিডিওটি অন করেছেন তাদের অনুরোধ করে বলছি, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তার সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, স্লোন একটি লাইক দিয়ে না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাসনে থেকেও, ভারতের নয়াদিল্লিতে থেকেও তিনি প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন। তিনি পৃথিবীর এমন কোনো গণমাধ্যম নেই, পৃথিবী বিখ্যাত গণমাধ্যম থেকে শুরু করে ছোটোখাটো সব ধরনের গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। বিভিন্ন ভাষার, ইংরেজি ভাষা তো বটেই, সেই সাথে বাংলা ভাষার বিদেশি গণমাধ্যমগুলোতেও সাক্ষাৎকার দিচ্ছেন। কলকাতার গণমাধ্যমগুলো বাদ যাচ্ছে না। আজকে একটি সাক্ষাৎকার বেরিয়েছে কলকাতার প্রসিদ্ধ অনলাইন পোর্টাল এই সময় অনলাইনে, এবং সেখানে তিনি তার বিভিন্ন কর্মপরিকল্পনা, তার অভিমত ব্যক্ত করেছেন। আমি তার আগে একটু বলে নিই যে উনি শুধু সাক্ষাৎকারই দিচ্ছেন না, উনি একদম তৃণমূল পর্যায় পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের সাথে তো কথা বলছেনই, একদম উপজেলা পর্যায়ের নেতার সাথেও তিনি অনলাইনে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তাহলে চিন্তা করুন যে তার প্রতিদিনের ব্যস্ততাটা কিভাবে যাচ্ছে। আর মাত্র 26 দিন পরেই বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন, আর নিজেদের দেশে তার দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট, তাতে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা বা দলের সমর্থকদের প্রতি আহ্বান থেকে তার দেশে ফেরার শর্ত, এইসব বিষয় নিয়ে কলকাতার বাংলা নিউজ পোর্টাল এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলা মনে প্রতিটি প্রশ্নের সবিস্তারে জবাব দিয়েছেন বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময়ের এই ইমেলে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অনমিত্র চট্টোপাধ্যায়। এই অনমিত্র চট্টোপাধ্যায় বাংলাদেশেও এসেছিলেন এবং বাংলাদেশের আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার নিয়েছিলেন, এবং সেই সাক্ষাৎকার পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্বীকার করেছিলেন। সেই সাক্ষাৎকার গ্রহণকারী অনমিত্র চট্টোপাধ্যায় ইমেলে শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণ করেছেন। আমরা সাক্ষাৎকারটা নিয়েই মূলত আলাপ করতে চাই। ইমেলে প্রশ্ন করছেন অনমিত্র চট্টোপাধ্যায় যে ভারতে আপনি কেমন আতিথেয়তা পাচ্ছেন, আপনি কি কোনো আন্তরিকতার অভাব বোধ করছেন? শেখ হাসিনা উত্তর দিয়েছেন, ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং আমাকে স্বাগত জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী মোদী ও ভারতের জনগণের সমর্থন ও মানবিকতার প্রতি গভীর কৃতজ্ঞ। আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও বহু বছরের পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে তা গড়ে উঠেছে। অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত নীতিগত অবস্থান নিয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হিংসা, দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারি নষ্ট হওয়া এবং ঢাকা থেকে সরকারি কর্তাদের বিদ্বেষপূর্ণ মন্তব্যের বিষয়ে ভারতের উদ্বেগ যথার্থ। কূটনৈতিক প্রাঙ্গণে হামলা, আমাকে প্রত্যার্পণের দাবিতে মিছিল এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া নিয়ে এনসিপির হুমকি, এগুলো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। এগুলো অন্তর্বর্তী সরকারের আশকারা পাওয়া চরমপন্থী জঙ্গিদের কাজ। জাতি হিসেবে আমাদের পথ চলার মূলনীতি সর্বদা ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আমি নিশ্চিত যে আমাদের সম্পর্ক এই কঠিন সময় অতিক্রম করবে এবং বাংলাদেশিরা তাদের নিজেদের সরকার বেছে নেওয়ার স্বাধীনতা পাবে। তখন তা আরও শক্তিশালী হবে।
দ্বিতীয় প্রশ্ন করেছেন এই সময়, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী শক্তির এই আধিপত্য কি বাংলাদেশে চিরস্থায়ী হয়ে গেল? শেখ হাসিনা বলছেন 1971 সালের মূল্যবোধ আমাদের দেশের অস্তিত্বের সঙ্গে মিশে রয়েছে। যে শক্তিগুলো এই মূল্যবোধ মুছে ফেলতে চায় তারা ইতিহাসের বিরুদ্ধে এই লড়াই করছে। আজ বাংলাদেশে আমরা যা দেখছি তা আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। গণতন্ত্র ক্ষয় করা হয়েছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বিচারে গ্রেপ্তার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নারী সমাজকে জনজীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিদিন হিংসার শিকার হচ্ছেন এবং তথাকথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে নির্মমভাবে পিটিয়ে খুন করা হচ্ছে, যেমন আমরা দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেখেছি। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা 1971 সালে নিপীড়ন থেকে দেশ মুক্ত করতে লড়াই করা শহীদদের প্রতি অপমান ছাড়া কিছুই নয়। অন্তর্বর্তী সরকার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার যতই চেষ্টা করুক না কেন, পাকিস্তান যে গণহত্যা চালিয়েছিল তা কখনোই ভোলা যাবে না। আমরা যেন ভুলে না যাই যে পাকিস্তান কখনো এই গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা চায়নি। স্বাধীনতা বিরোধী এই শক্তিগুলি আমাদের প্রতিষ্ঠার নীতিগুলি ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হবে না, কারণ বাংলাদেশ তার জনগণের, সাময়িকভাবে ক্ষমতা দখলকারী কোনো চরমপন্থীদের নয়। নেক্সট প্রশ্ন করছে এই সময় যে মোহাম্মদ ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচনের ডাক দিয়েছে, আপনি কি মনে করেন তা অনুষ্ঠিত হবে? পরিস্থিতির হঠাৎ কোনো পরিবর্তনে আওয়ামী লীগের তাতে অংশগ্রহণের কোনো আশা রয়েছে কি? শেখ হাসিনা উত্তর দিচ্ছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে অনুষ্ঠিত নির্বাচন কেবল নামমাত্র নির্বাচন এবং তা গণতন্ত্রের প্রতি উপহাস। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড তথাকথিত এই গণতান্ত্রিক প্রক্রিয়ার অবস্থা সম্পর্কে সবকিছু বলে দেয়। ঢাকা 8 আসনে বিএনপি, জামাত এবং এনসিপি প্রার্থীদের মধ্যে নির্বাচনী বিরোধের জেরে সে খুন হয়েছে। এর জবাবে প্রশাসন আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে এবং বিশৃঙ্খল জনতাকে সংবাদ মাধ্যম, সাংবাদিক, কূটনৈতিক মিশন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা চালানোর সুযোগ করে দেয়। নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রকৃত স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে। রাজনৈতিক নিবেদনের কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতো বৈধ দলগুলি নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং মনোনয়ন ফর্ম কেনার চেষ্টা করায় পুলিশের হাতে গ্রেপ্তার হতে হচ্ছে যদি তারা বিএনপি বা জামাত ঘনিষ্ঠ গোষ্ঠীর অনুমোদিত না হয়। এটি কখনোই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি হতে পারে না। গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার উপরে আমাদের অংশগ্রহণ নির্ভর করছে। পরিবেশ ফিরবে বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মিথ্যা মামলায় আটক রাজবন্দীদের মুক্তি দেওয়া এবং সত্যিকার অর্থে অবাধ নির্বাচন নিশ্চিত করা হলে তখন। ইউনূস জানেন বাংলাদেশিদের সামনে প্রকৃত বিকল্প দেওয়া হলো তারা আমাদেরই ভোট দেবেন, তাই ব্যালট বাক্সে আমাদের মুখোমুখি হওয়ার বদলে তিনি আমাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। আমি হতাশ যে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানাতে হবে। অনির্বাচিত শক্তিগুলোকে আমাদের দেশের গণতান্ত্রিক ভিত্তির অপূরণীয় ক্ষতি করার সুযোগ দেওয়া উচিত নয়। এই সময়ের আরেকটি প্রশ্ন, বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক চরম নিপীড়নের মুখেও মুক্তিযুদ্ধের চেতনা এবং নৌকা প্রতীকের প্রতি অনুগত। নির্বাচন হলে আপনি তাদের কি ভূমিকা পালন করতে বলবেন? শেখ হাসিনার উত্তর, আজকের বাংলাদেশের রাজনৈতিক সংশ্লিষ্টতা কারাদণ্ডযোগ্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে। 120 জনেরও বেশি সংসদ সদস্য সহ 1,52,000-এরও বেশি আওয়ামী লীগ সমর্থক বর্তমানে সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জেলে বন্দী রয়েছেন। তারা সেখানে অমানবিক অবস্থায় রয়েছেন, নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, পর্যাপ্ত জায়গা ও খাবার পাচ্ছেন না এবং নির্যাতনের শিকার হচ্ছেন, যার ফলে 100 জন মানুষ ইতিমধ্যেই কারাগারে মারা গেছেন। অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান অন্যায়ের সমালোচনা করে সাহস দেখিয়ে আমাদের সমর্থকরা যে সাহসের পরিচয় দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের সরকারের আমলে সাংবাদিকরা ভয় বা হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারতেন এবং ভিন্ন মত পোষণকারীদের সুরক্ষা দেওয়া হতো। আমাদের সমর্থকদের প্রতি আমার বার্তা, শান্ত, অচঞ্চল থাকুন, ধৈর্য ধরুন এবং গণতন্ত্রের উপর বিশ্বাস রাখুন। আরোপ করা রেসিপ্রোকাল ট্যারিফ সামাল দিতে নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল ইউনূস প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও কোনো কিছুই কেয়ার করেনি অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, দেশের টাকা গচ্চা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক বেশি দামে কম আমদানি করেছে, কারণ রাশিয়ান গমের দাম কম হলেও যুক্তরাষ্ট্রের বাজার ও দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি রক্ষা করাকে গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে যে গম আমদানি করা হয় তার দাম প্রতি টনে রাশিয়ার গমের তুলনায় $80 বেশি ছিল। তা সত্ত্বেও অক্টোবরে 57,000 টন গমের প্রথম চালান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে। মোট 4,40,000 টন গম কেনার চুক্তি আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের।
দাম বেশি পড়ার আরো একটি কারণ হলো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি না করে সরকার রহস্যজনক কারণে চুক্তি করেছিল সিঙ্গাপুর ভিত্তিক গম সরবরাহের তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের সাথে। ট্রাম্প প্রশ্নের মূল রাখতে এমন আর কি করেছে সেই হিসাব মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে গত 8 জানুয়ারি তুলে ধরেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে তার বৈঠক হয়। সে বৈঠকের খবর বেশ ফলাও করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল, কিন্তু মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা খলিলুর রহমানের ভাষ্য মনোপুত না হওয়ার বার্তাই দেন। সেজন্য আমেরিকা থেকে বোয়িং বিমান কেনার চুক্তি সেরে ফেলার তোড়জোড় শুরু করেছে সরকার। সে প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে করা যায় সেজন্য রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে প্রশাসনের 3 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 15 জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদকে বিমানের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মতো মহাযজ্ঞের সামনে ঠিক তার আগে কেন নির্বাচন কমিশনের সচিবকে এ পদে নিয়োগ দেওয়া হলো তা নিয়ে বিস্ময়ের শেষ নেই সংশ্লিষ্টদের। আবার 3 জনের কারোরই এভিয়েশন বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। সূত্রগুলো বলছে মার্কিন বোয়িং বিমান কেনার বিরোধিতা করায় 2 জনকে পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পরপরই খবর হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং এর মধ্যে চলতি মাসে চুক্তি সই হতে যাচ্ছে। বোয়িং এর প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে। বাকি উড়োজাহাজগুলো 2035 সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হতে পারে। সূত্রগুলো বলছে সরকার এমন সিদ্ধান্তে বেজায় চটেছে ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দেশ। এগুলো হলো যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকার গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার কথা ঘোষণা করার পর গত বছরের নভেম্বরে এই 4টি দেশ ও সংস্থার রাষ্ট্রদূতরা ঢাকায় প্রকাশ্যে এয়ারবাস কেনার পক্ষে কূটনৈতিক তৎপরতা শুরু করেছিলেন। গত সরকার আমল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে 14টি প্লেন বিক্রির প্রস্তাব দিয়ে রেখেছে, যার মধ্যে রয়েছে 10টি এয়ারবাস A350 এবং 4টি এয়ারবাস A32 ও নিও। গত 26 নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটসে কোনো রাগঢাক না রেখে বলেছিলেন, এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশ সরে এলে ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্ক প্রভাব পড়বে। তিনি বলেছিলেন, ইউরোপের বাজারে শুল্ক ছাড়ার আলোচনার আবহ এয়ারবাস নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের কারণে বদলে যেতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের বোয়িং বিমান কেনার সিদ্ধান্তে ইউরোপীয় শক্তিশালী দেশগুলো আগে থেকে আপত্তি জানিয়েছিল। যুক্তরাষ্ট্রকে খুশি করতে নির্বাচনের আগে চুক্তি করার উদ্যোগ নেয় অধ্যাপক ইউনূসের ইউরোপীয় মিত্ররা এখন ভিন্নভাবে চিন্তা করছে। জানা গেছে নির্বাচনকে ঘিরে সরকারের উপর ইউরোপিয়ান ওই দেশগুলোর চাপ শিগগিরই দৃশ্যমান হবে। এমনকি নির্বাচনকে ঘিরে ইউরোপিয়ান ইউনিয়ন যেসব সিদ্ধান্তের কথা জানিয়েছিল সেগুলোতে পরিবর্তন আসতে পারে। এর মধ্যে খবর হলো ট্রাম্পের প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আলাদা ভার্চুয়াল বৈঠক করেছেন। নির্বাচনের আগে আবার যেখানে খলিলুর রহমান 1 সপ্তাহ আগে ঠিক একই প্রতিনিধিদের সাথে বৈঠক করে আসলেন, সেখানে ভার্চুয়াল বৈঠকের প্রয়োজন পড়ল কেন? প্রশ্ন উঠেছে অধ্যাপক ইউনূসের সরকার নিজের এখতিয়ারের বাইরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো যে গোপন চুক্তি করেছেন, সেটি যে রাজনৈতিক সরকারগুলো দেশের স্বার্থের কথা চিন্তা করে বহাল রাখতে পারবে না, এমন দুশ্চিন্তাকে মার্কিন সরকারকে পেয়ে বসেছে। মানবজমিনে এ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা যদি সত্যি হয় তাহলে সেটি হবে উদ্বেগজনক। মানবজমিনের খবরে বলা হয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ারের সাথে তারেক রহমানের আধা ঘন্টার বৈঠকে শুরু উঠেছিল অনেকটা নাটকীয়। ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয় আলোচনায় উঠে আসে। মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। মানবজমিন বলছে তারেক রহমান স্পষ্ট করে বলেন, সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে তাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে তাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। দর্শক, চুক্তিটি গোপন হওয়ায় তারেক রহমান তা দেখার কথা নয়। তাহলে সরকারে যাওয়ার আগে চুক্তি না দেখে তারেক রহমান কিভাবে এবং কেন এই নিশ্চয়তা দিচ্ছেন? দর্শক, লক্ষণীয় বিষয় হলো তারেক রহমানের সাথে মার্কিন প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠকটি হয়েছে 16 জানুয়ারি। তার আগে 15 জানুয়ারি সন্ধ্যায় তারেক রহমান সপরিবারে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে। সরকারের পক্ষ থেকে এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও নির্বাচনের আগে প্রধান একটি রাজনৈতিক দলের নেতার সপরিবারে সরকার প্রধানের সাথে বৈঠকের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। দর্শক, তারেক রহমানের সাথে বৈঠকের পর দুপুরে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আরেকটি ভার্চুয়াল বৈঠক করেন জেমিসন গ্রিয়ার। অবশ্য জামাত ইসলামী যে প্রেস রিলিজ দিয়েছে সেখানে তারেক রহমানের মতো নিশ্চয়তা দেওয়ার কথা বলা নেই। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূসের প্রশাসনের উপর বিরক্ত হয়ে মার্কিন প্রশাসন এবার রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করা শুরু করেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 2 জন শীর্ষ পর্যায়ের নেতার সাথে বৈঠকের খবর জানা গেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক হয়েছে। একইভাবে ইউরোপীয় কয়েকটি দেশের প্রতিনিধিরাও আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছে। একটি সূত্র জানা গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে 18 জানুয়ারির পর বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। নো ভোট নো ভোট এই স্লোগানে কর্মসূচি দিবে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। ওই কর্মসূচির পরপরই বিদেশি শক্তি যারা এতদিন অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত ছিল তারাও নানা ধরনের
বিবৃতি দিতে পারে। সেখানে সামনে আসবে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। আবার বিদেশি এসব শক্তিগুলো আইন শৃঙ্খলার অবনতি এবং জঙ্গিবাদ ইস্যুটিও সামনে নিয়ে আসতে পারে। এমনিতেই সরকার কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। 16 জানুয়ারি ময়মনসিংহ 1 আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অন্যদিকে গাইবান্ধা 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আইজার রহমানকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে খোদ নির্বাচন ভবনেই দেখা গেছে ইতিহাসের নজিরবিহীন ঘটনা। দ্বৈত নাগরিকত্বের জেরে শেরপুর 2 আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ইয়াজ দাইন নামের এক ভোটার। নির্বাচন কমিশনের আপিল শুনানির দিন তাকে ভবন থেকে বের করে রাস্তায় এনে বেধড়ক মারধর করা হয়। সংবাদপত্রের খবর অনুযায়ী আগারগাঁও নির্বাচন ভবন চত্বরে পুলিশের সামনেই ইয়াজ দাইনকে পেটান বিএনপি প্রার্থীর সমর্থকেরা। এই সময় নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানি চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিকেলের দিকে কয়েকজন নির্বাচন ভবনের সামনে ইয়াজ দাইনকে কিল ঘুষি মারছেন। অবশ্য ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও বরাবরের মতো মুখে কুলুপ এঁটেছে নির্বাচন কমিশন। এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সারা দেশে তুকলুকি কাণ্ড ঘটলেও কোথাও কোনো ব্যবস্থা নেওয়ার খবর আসেনি। উল্টো হুমকি লাঞ্ছনার মুখে নির্বাচনী কর্মকর্তারা ছিলেন অসহায়। দেশের প্রায় 5.5 দশকের ইতিহাসে নির্বাচনী কর্মকর্তাদের এতটা নাজুক দশা আর কখনো দেখা যায়নি। সেদিক থেকে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে ডক্টর ইউনূসের আমলে নির্বাচন। একটি সূত্র বলছে সামনের 7 থেকে 10 দিনের মধ্যে পরিস্থিতি নাটকীয় মোড় নিতে পারে। এমনকি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কয়েকটি ইস্যু আদালত পর্যন্ত গড়াতে পারে। সেটি হলে দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। আর এসব কিছুই নির্ভর করছে বিদেশি পরাশক্তিগুলো কোন দিকে ঝুঁকে তার উপর। এখন বাংলাদেশের রাজনৈতিক জঙ্গলের বাঘ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজপথের রাজনীতিতে হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ অনেকদিন ধরে উপস্থিত নেই, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া কি কোনো জায়গায় আলোচনা করা যাচ্ছে? টকশোতে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রাসঙ্গিক, বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেন, আপনি যখন ইন্টারভিউ দিতে যান তখন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে হয়। ডক্টর ইউনূস দেখেন আওয়ামী লীগ নিয়ে বিশ্ব মিডিয়াতে আলোচনা করতে হয়, বাংলাদেশের মিডিয়াতেও আলোচনা করতে হয়। এই ডাস্টবিন শফিক বলেন তার মুখে সবসময় আওয়ামী লীগ নিয়ে আলোচনা। শুধু তাই নয়, আওয়ামী লীগ নিয়ে ডক্টর ইউনূস সরকার এত পরিমাণ বিপাকে আছে, এত পরিমাণ চাপ নিচ্ছে, কল্পনা করতে পারবেন না। পরিস্থিতি খুবই ভয়াবহ। বিশ্বের বাগা বাগা সকল মানবাধিকার সংস্থা, বিশ্বের সকল ভাগা ভাগা দেশ এই আওয়ামী লীগের বিষয় নিয়ে অনেক আগে থেকে সরব হয়ে আছে। ডক্টর ইউনূস সরকারকে অনেক বেশি চাপ দিচ্ছে। ডক্টর ইউনূস সরকার যদি নির্বাচিত কোনো রাজনৈতিক দল হতো, এতদিনে বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে ফেলতো এবং বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিত। এখন ডক্টর ইউনূস নির্বাচিত সরকার নামার ফলে এবং ডক্টর ইউনূসের বয়স হয়ে গিয়েছে, তিনি আর বেশি দিনও বাঁচবে না এবং বেশি দিনও ক্ষমতায় নেই। সেই কারণে তিনি এ সকল বিষয় তোয়াক্কা করছেন না, কিন্তু চাপ ফেস করছে। তিনি চিন্তা করছে আমি আর কয়দিন বা ক্ষমতায় থাকবো, আমাকে চাপ দিও কি হবে, আর কয়দিন বা বাঁচবো, আমার রেজিম চেঞ্জ হলো কি হবে। এই সকল বিষয় চিন্তা করে তিনি আওয়ামী লীগের কার্যক্রমকে সচল করছে না এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। কিন্তু হয়তোবা আপনি এগুলা চাপ সহ্য করে 1 মাস কাটিয়ে দিলেন, 12ই ফেব্রুয়ারি একটি পাতানো নির্বাচন দিয়ে জামাত বা বিএনপির হাতে ক্ষমতা তুলে দিলেন। দেশের পরিস্থিতি কিভাবে কল্পনা করেছেন এই পাতানো নির্বাচনের ফলে? যে সরকার আসবে সে সরকার কি দেশ চালাতে পারবে? আপনি যে সকল চাপ ফেস করতেছেন, কিন্তু একটা রাজনৈতিক দল আসলে সে সকল চাপ কি ফেস করতে পারবে? কারণ রাজনৈতিক দলকে কূটনীতিকভাবে যদি সকল দেশে এবং সকল মানবাধিকার সংস্থা, জাতিসংঘ সহ যদি চাপ প্রয়োগ করে, ওই দেশ তো দুর্ভিক্ষ কবলিত হয়ে যাবে। কারণ বিশ্বের কোনো দেশ থেকে যদি বলে আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা না তুললে দেশের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে না আসলে আমরা আপনাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করবো না। ভারত যদি বলে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে হবে, রাজনীতি করার সুযোগ দিতে হবে এবং শেখ হাসিনার নামে যত মিথ্যা মামলা আছে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে, শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে পাঠাবো, শেখ হাসিনাকে কোনোভাবে হ্যারাসমেন্ট করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না। আর যদি সেটা না মানেন আমরা আকাশপথ বন্ধ করে দিব, আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য সকল কিছু বন্ধ করে দিব, গঙ্গা চুক্তি করবো না, আরো যত চুক্তি আছে সকল চুক্তি বাতিল করে দিব। তখন কি করবেন? তখন বাংলাদেশ চলবে কি করে? বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, বাংলাদেশ অচল হয়ে যাবে, বাংলাদেশের মানুষ একজন মানুষের মাংস খাবে, খাদ্য সংকট হবে, আর এই সরকারের যত মন্ত্রী এমপি আমলা কামলা থাকবে সকলকে গণদোলা দিয়ে মেরে ফেলবে। ওই পরিস্থিতি তৈরি হবে। এগুলা যাতে না হয় সে কারণেই ডক্টর ইউনূসকে নির্বাচনের আগেই বিশ্বের অনেক কূটনীতিকে বোঝানোর চেষ্টা করছে। ডক্টর ইউনূস বুঝেও চুপ হয়ে বসে আছে, দেশটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। সে কারণে আমি বলি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় ভাই, আওয়ামী লীগ হচ্ছে এটা ইতিহাসের নাম। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি নাই মানে বাংলাদেশে গণতান্ত্রিক শূন্যতা আছে, বাংলাদেশের মধ্যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই। বিশ্বের সকল দেশে বুঝতে পারছে যে আওয়ামী লীগের এখন কি জনসমর্থন আছে। হয়তোবা 16 বছর শাসন আমলের কারণে হয়তোবা কিছু আচরণ করেছে, এমন কিছু দমন নিপীড়ন করেছে, সে কারণে কিছু জনগণ ক্ষুব্ধ হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশে 18 কোটি মানুষই আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ। বাংলাদেশে এখনো 10 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে, ভালোবাসে। তা না হলে বিশ্বের এত দেশ কেন বিবৃতি দিচ্ছে? তা না হলে বাংলাদেশের এত মানুষ কেন বলছে আমরা আগেই ভালো ছিলাম? এই সকল বিষয় এবং বিভিন্ন জরিপ বিশ্বের সকল দেশের কাছে আছে, বিশ্বের সকল মানবাধিকার সংস্থার কাছে আছে এবং জাতিসংঘের কাছে আছে। ডক্টর ইউনূস সেখানে এখন নরম সুরে বলছে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা আছে। ডাস্টবিন শফিক বলছে আওয়ামী লীগ এখন ক্ষমা চেয়েছে, অনুশোচনা আছে, ওদেরকে কিভাবে রাজনীতি ফিরিয়ে আনবো, কিভাবে ওদের কার্যক্রম তুলবো? আরে ভাই ইনিয়ে বিনিয়ে এত কথা না বলে রাজনৈতিক ভাবে ওদেরকে রাজনীতি করতে দে, কার্যক্রম চালু করে দে, নিষেধাজ্ঞা তুলে। কথা বুঝছ না? জনপ্রিয়তা আছে নাকি অনুশোচনা নাই তখন বুঝবি। তোদের অনুশোচনা আছে এতগুলো যে পুলিশ হত্যা করেছস তোরা, তোদের অনুশোচনা আছে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে 5 আগস্টের পরে পিটিয়ে মেরে ফেলেছস, তোদের অনুশোচনা আছে গাজী কোম্পানিকে যে
যে প্রতিষ্ঠান আছে পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিস, ভিতরে যে অনেক কর্মচারী ছিল সকলকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছিস। আর 5 আগস্ট পরবর্তী সময় ধরে 17-18 মাসে যে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে মেরে ফেলেছিস, মিথ্যা মামলা দিয়ে জেলে পড়েছিস। তোদের অনুশোচনা আছে? তোরা মাপ চেয়েছিস? দেশের মধ্যে যে এত জঙ্গিদের আস্ফালন হয়েছে, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, একটা হিন্দুকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এর পরবর্তী সময় আরেকটা হিন্দুকে এভাবে করে মেরে ফেলা হয়েছে। এখন বিভিন্ন হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, শুধুমাত্র জামাতের সাথে প্রচার প্রচারণা যাচ্ছে না যে? তোদের অনুশোচনা আছে? তোদের লজ্জা আছে? সারা বাংলাদেশের সকল জায়গার মধ্যে মোবাইল ব্যবসায়ীদের সাথে আবার আরেকটা মোবাইল ব্যবসায়ীদের সাথে মারামারি লাগিয়ে দিয়েছিস, NEI এর একটা মিথ্যা জিনিস চালু করে। তোদের অনুশোচনা আছে? বাংলাদেশের সকল মানুষকে এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন কলেজ ভার্সিটির লোকেরা কিছু হলেই কুত্তা পস্তা করলো, আন্দোলন নেমে যায়, রাস্তা ব্যারিকেড দিয়ে দেয়। বিভিন্ন রোগীরা হাসপাতালে যেতে পারে না, চাকরিজীবীরা চাকরি করতে পারে না। দেশের যে 12টা বাজে দিয়েছিস, তোদের অনুশোচনা আছে? তোরা কার কাছে ক্ষমা চেয়েছিস? জামাত ইসলামী যে 1971 সালে 30 লক্ষ মুক্তিযোদ্ধাদেরকে হত্যার জন্য জড়িত এবং 2 লক্ষ মা বোনের জন্য দর্শনের জন্য জড়িত, তারা কি ক্ষমা চেয়েছে? তাদেরকে অনুশোচনা আছে? তারা কি করে বাংলাদেশে এখন তারপর রাজনীতি করছে? তারা কি করে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে নির্বাচন অংশগ্রহণ করে তাদের ভিপি হচ্ছে? তোদের লজ্জা হয় না তাদেরকে রাজনীতি করতে দিতে? তোদের এই সকল কথা বলতে লজ্জা হয় না? বিএনপি 2001 থেকে 2000 শাসনামল ভুলে গিয়েছস? একসাথে যে 64 জেলার মধ্যে 63 জেলায় সিরিজ বোমা হামলা হয়েছে, রমনার বটমূলে সিরিজ বোমা হামলা হয়েছে, শেখ আব্দুর রহমানের জন্ম হয়েছে বিএনপির আমলে, বাংলা ভাইয়ের জন্ম হয়েছে বিএনপির আমলে, হাওয়া ভবনের জন্ম হয়েছে বিএনপির আমলে, 21শে আগস্টে গ্রেনেড হামলা করিয়ে গণহত্যা চালানো হয়েছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে, শেখ হাসিনাকে মেরে ফেলতে চাওয়া হয়েছিল। শেখ হাসিনা এখন এক কানে শোনার গ্রেনেডের আওয়াজের কারণে। তো তোদের কি লজ্জা আছে? বিএনপি তারপর রাজনীতি করছে, ক্ষমতাও চলে আসবে, জামাতও তারপর রাজনীতি করছে, ক্ষমতা চলে আসবে। সকল রাজনৈতিক দল হাতে রক্ত আছে, সকলে রাজনীতি করতে পারবে, কেউ ক্ষমা না চায়। আওয়ামী লীগ হত্যা করেছে, কিভাবে করেছে না করেছে কোনো প্রমাণ নাই, জাস্ট পুলিশে হত্যা করেছে, শেখ হাসিনাকে অর্ডার দিয়েছে, এই কারণে নাকি আওয়ামী লীগকে ক্ষমতা দিতে হবে। বাটপারি মারাস, দেশের জনকে চদু বানাস। এই বলদারগড়ের বলদা, তোরা বলদারগড়ের বলদা না হলে এগুলো বলতি না। বাংলাদেশের মানুষ, তরুণরা সকল ইতিহাস জানে কোন শাসনামল কেমন ছিল, কার হাতে রক্ত ছিল না। এই ডক্টর ইউনূস যে ক্ষমতা আসছে, গোপালগঞ্জে যে আর্মিকে নির্দেশ দিয়ে 6 জনকে হত্যা করা হয়েছে, তোরা কি ক্ষমতা অপব্যবহার করস নাই? তোরা কি গণহত্যাকারী না? তোদের কি অনুশোচনা আছে? তোরা কি ক্ষমা চেয়েছস? তোরা কোন কাজটা করস নাই? সকল কাজই করেছিস। শেখ হাসিনা 16 বছর শাসনামলে যা করে নাই, তোরা 17-18 বছর তা করে দেখিয়েছিস। এবং বিএনপি 2001 থেকে 6-7 শাসনামলে তা করে দেখিয়েছে। আর জামাত ইসলামী কি করতে পারে সেটা আমরা 1971 সালে দেখেছি। কোন রাজনৈতিক দল দুহা তুলসী পাতারে বেটা? কোন রাজনৈতিক দলের মধ্যে ফেসিস্ট আচরণ নাই? তোরা বলে অন্তর্বর্তীকালীন গর্ভধারণী সরকার, তো তোরা অন্তর্বর্তীকালীন গর্ভবতী যদি সরকার হস, তো তোরা ফেসিস্ট আচরণ করলি কেন? তোরা তো জনগণের সরকার হওয়ার কথা। তোরা বসে বানাইছিস এনসিপি, জামাতের বি টিম সি টিম বানাই দেশের মধ্যে দুর্নীতির অভয়ারণ্য তৈরি করছিস, বিভিন্ন জায়গায় হুমকি দামকি দিয়ে টাকা কামাইছিস, এগুলো হাজার হাজার কোটি টাকার মালিকের টোকাইগুলা। এই টোকাইগুলা বিভিন্ন টকশো দেশে কান্নাকাটি করতো, হাতিয়ার মধ্যে সবচেয়ে ভাঙা বাড়িটা আমার। এখন সে ভাঙা বাড়ি এখন 5 তলা বাড়ি হয়ে গিয়েছে, টাকার অভাব নাই, তার বাপের থেকেও তার সম্পত্তি বেশি, 1-2 কোটি টাকার গাড়ি। এই টোকাইগুলা কোথা থেকে পাই? কথা বুঝেন নাই? এগুলা বললে আমরা স্বৈরাচারের দোষর, এগুলা বললে আমরা ফেসিস্ট হয়ে যাই। আর আওয়ামী লীগ কি মাল, ডক্টর হারা। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলা ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি দেখে কি জানলেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।